Today's first class is English class. Today's lesson is Unit 8, Write to Me Soon, Lesson A 5 to 6, page 32. Now you will answer some questions. Previous লেসনের উপরে তোমরা কিছু কোশ্চেনের আনসার দেবে। Previous lesson. What should we do when we are sick? What should we do when we are sick? What should we do when we are sick? What shouldn't we do when we are sick? যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কি করা উচিত? যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কি না করা উচিত? কি কথা শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? কোশ্চেন দুইটা কি? What should we do when we are What should we do when we are sick? What should we do when we are sick? যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কি করা উচিত? আর এটা হলো হোয়াট শুডন্ট উই ডু হোয়েন উই আর সিক, যখন আমরা অসুস্থ তখন আমাদের কি না করা উচিত। গতকালের পড়ার উপরে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের কি করা উচিত? একজন বলো আমাদের কি করা উচিত, যে আমরা যদি অসুস্থ হই তাহলে আমাদের কি করা উচিত? ইংরেজিতে উত্তর দিতে হবে। হোয়াট শুড উই ডু, তাহলে কোশ্চেনের আনসার তো এইভাবে দিলে হবে না। আমি বলছি হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক। হ্যাঁ, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস রেগুলারলি। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস রেগুলারলি। আরো আছে, আরো কিছু বলো। We should rest, stay at home. We should rest and stay at home. Okay, thanks. আর কি করা উচিত? We should drink a lot of water or juice. We should drink a lot of water or juice. Okay. আর কি করা You উচিত? should mute your hand on. আবার ইউর হ্যান্ড কি করতে? হ্যাঁ বলো, আবার বলো। Cover your mouth and nose. ইউ বললে তো হবে না। আমাদের কি, আমি প্রশ্ন বলছি হোয়াট শুড উই ডু, হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক, হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক। আচ্ছা, তাসনিম তো বললো, সাদিয়া বলো। সাদিয়া নেই নাকি? মিতা? You should cover your mouth আবার and ইউর nose. আসছে কেন? ওখানে ইউর তো থাকবে না, তো তোমার হয়ে গেল। তাহলে উই শুড কভার আওয়ার, উই শুড কভার আওয়ার। Your onset and glass. বলো, বলো। We should try to eat if you আবার ইউ দিলে তো আর হবে না, উই দিতে হবে। উই আর নট হাংরি,
উই হবে। এখানে তোমরা মনে রাখবা, এখানে প্রশ্ন করেছে হোয়াট শুড উই ডু, আমি ইউ বলিনি। We should eat food that gives your body energy. উই শুড ইট ফুড দ্যাট গিভস ইউর হবে না আমার হবে? যখন আমি উই ব্যবহার করছি তখন তার ইউর থাকবে না, তখন কি হবে? আওয়ার। উই শুড ইট ফুড দ্যাট গিভস আওয়ার বডি এনার্জি। ইউর বললে তো আর হইল না। কি বুঝতে পেরেছো কথা? Pizza. আরো আর আর কি আমাদের কি আর কি করা উচিত? Sir, we should cover your mouth and nose. আবার ইউর কথা আসছে কেন? আওয়ার। Our, উই শুড কভার আওয়ার মাউথ অ্যান্ড নোজ। we, উই শুড কভার we should আওয়ার use the মাউথ tissue. অ্যান্ড নোজ। আমাদের কি না করা উচিত? We should wash our hands regularly. উই We শুড shouldn't go to school or work. উই শুডন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। উই শুডন্ট। Hands. We shouldn't use not your hand. আবার নট ইউর হ্যান্ড, এটা কোনো ইংরেজি হলো? আমি বলছি উই শুডন্ট নট ইউর হ্যান্ড না, উই শুডন্ট ইউজ আওয়ার হ্যান্ড। We উই should শুডন্ট ইউজ আওয়ার হ্যান্ড। we should উই শুডন্ট ইউজ আওয়ার হ্যান্ড। উই শুডন্ট ইউজ আওয়ার হ্যান্ড। we shouldn't use our hands. হ্যাঁ, এটা আমরা দেখি, খেয়াল করো। আমরা এতক্ষণ আমি বলছি হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক। হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক, যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কি করা উচিত? এই দেখো, খুব ভালো করে খেয়াল করো। উই শুড ট্রাই টু ইট ইভেন ইফ উই আরন্ট হাংরি। এখানে ইউ না কিন্তু উই। এখানে যেহেতু উই ব্যবহার করেছে, এখানে উই। উই শুড রেস্ট অ্যান্ড স্টে অ্যাট হোম। উই শুড ইউজ এ টিস্যু। উই শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অ্যান্ড জুস। উই শুড কভার আওয়ার, ইউর না, আওয়ার মাউথ অ্যান্ড নোজ। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস রেগুলারলি। উই শুড ইউজ আওয়ার ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ। ঠিক আছে? কি বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. তাহলে আমরা যখন উই ব্যবহার করব তখন তো আর ইউর ব্যবহার করা যাবে না। উই বললে তো আর ইউ থাকে না। তাহলে হোয়াট শুড উই ডু হোয়েন উই আর সিক, আমাদের অনেক কিছু করা উচিত, তাই না? উই শুড ট্রাই টু ইট ইভেন ইফ উই আর নট হাংরি। আরো আছে, আরেকটা আছে কি? উই শুড ইট ফুড দ্যাট গিভস আওয়ার বডি এনার্জি। তারপরে উই শুড রেস্ট অ্যান্ড স্টে অ্যাট হোম। উই শুড ইউজ এ টিস্যু। উই শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অ্যান্ড জুস। উই শুড কভার আওয়ার মাউথ অ্যান্ড নোজ। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস রেগুলারলি। উই শুড ইউজ আওয়ার ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ। কি এবার বোঝা গেল আমাদের কি করা উচিত, কিভাবে লিখবো বাক্যগুলো? Yes, sir. আচ্ছা, তারপরে আমাদের কি করা উচিত না? হোয়াট শুডন্ট উই ডু হোয়েন উই আর সিক, আমাদের কি করা উচিত না? উই শুডন্ট গো টু স্কুল অর ওয়ার্ক আমাদের। আর উই শুডন্ট ইউজ আওয়ার হ্যান্ড, যখন আমাদের সর্দি কাশে তখন আমাদের কি ব্যবহার করা উচিত না? আমার হাত ব্যবহার করা উচিত না। এগুলা আমাদের ডক্টরস অ্যাডভাইসের মধ্যে যেটা ছিল, আমরা সেগুলা আমরা সেখান থেকে বের করেছি। আমাদের অসুস্থ হলে আমাদের কি করা উচিত আর কি না করা উচিত, বুঝা গেল? তাহলে এখন কি তোমরা এই কোশ্চেন গুলোর আনসার করতে পারবে? Sir. Sir. Yes, sir. ওকে, তাহলে এবার মনে রাখতে হবে কোশ্চেন গুলোর আনসার করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি, দেখো, লুক এট দ্য পিকচার। Running. আমি তোমাদের বই বের করতে বলিনি কিন্তু, আমি কিছু জিজ্ঞাসা করেছি, লুক এট দ্য পিকচার বলেছি।
আচ্ছা, what do you see in the picture? What do you see in the picture? A boy. We see a boy. We see a boy. What is he doing? What is in her hand? In his hand. তার হাতে কি আছে? Tissue. A tissue. A tissue. Tissue. What is he doing? সে কি করছে? সে কি করছে? Running out. আরে সে কি করছে? রানিং নোজ। সে করছেটা কি? আসলে সে করছে কি? সে আমরা যে বাংলায় বলি সে একটা টিস্যুটা নাকে ধরে আছে। তাই তো? টিস্যুটা সে কি করছে? তাকে ধরে আছে। ধরে আছে। কথাটা এইভাবে বলতে হবে। আমি কি জিজ্ঞাসা করি সে প্রশ্ন বুঝে উত্তর দেবে। তাহলে আমি বললাম প্রথমে লুক এট দ্য পিকচার। ছবিটা দেখো, ছবিতে কি দেখতে পাও? যে আমি একটা বালক দেখতে পাচ্ছি। একটা বালক কি করছে? তার হাতে একটা টিস্যু আছে, সেই টিস্যুটা নাকের উপর ধরে আছে। এখন যদি বলা হয় যে আসলে এই যে নাকের উপরে ধরে আছে, সে কেন ধরে আছে? তার সিম্পটমটা কি? তার কি সিম্পটমের জন্য সে নাকের উপর ধরে আছে? সে কি অসুস্থ? ইজ হি সিক? ইজ হি সিক? ইয়েস, সে অসুস্থ। Yes. সে অসুস্থ, তাই না? সে অসুস্থ। হি ফিলস সিক। হি ফিলস সিক, সে অসুস্থ বোধ করছে। আচ্ছা, কেন? সে তাহলে তার এই যে নাকের মধ্যে ধরে আছে, টিস্যুটা নাকে ধরে আছে কেন? কারণ তার হাসি হচ্ছে স্যার। তার কারণ তার হাঁচি হচ্ছে, তাই না? মানে হি ইজ স্নিজিং। তার মানে হাঁচি হচ্ছে, সে হাসছে, যার জন্য সে নাকটা ধরছে। কেন? সে হাত দিয়ে ধরেনি, সে টিস্যু দিয়ে ধরেছে, তাই না? তার নিশ্চয়ই তার কিছু, সে অসুস্থতা বোধ করছে, তার কিছু একটা রোগ আছে, তাই না? তার একটা সিমটম, রোগের সিমটম আছে। এই রোগের এক- একটা রোগের সিমটম তার আছে নাকি? এখন আমরা বলবো, আমি যদি বলি এখন এই রোগের এই নামটা কি, তখন তোমরা কি বলবে? এই রোগের নামটা কি? জানি না। তার কি হয়েছে? আগে বাংলায় বলি, তার কি হয়েছে? তার হাসি হচ্ছে স্যার। হাঁচি হচ্ছে। হাঁচি কখন হয়? মানুষের যখন সর্দি হয় তখন হাঁচি হয়, তাই না? তার সর্দি হয়েছে। তার কি হয়েছে? তার সর্দি হয়েছে। তার মানে এখন আমরা বলি এই সর্দিকে আমরা বলি ইংরেজিতে কি বলি? জানি না। রানী। কি বলি সর্দিকে ইংরেজিতে? রানী নোজ। রানী নোজ। তাইলে আমরা এখন বলতে পারি তার সিমটমটা হলো রানী নোজ। সিমটমটা হলো রানী নোজ। ওকে? আচ্ছা, লুক এট দ্য পিকচার। A girl. এ গার্ল। হোয়াট ইজ শি ডুইং? সে কি করছে? বাংলায় বলো, সে কি করছে? সে হাত দিয়ে মাথা ধরে আছে। হ্যাঁ, এই কথাটাই বলো, হাত দিয়ে মাথা ধরে আছে। তাহলে হাত দিয়ে মাথা ধরে, কেন হাত দিয়ে মাথা ধরে আছে? কারণ তার মাথা ব্যথা। মাথা, হয়তো মাথা ব্যথা, মনে হয় তার মাথা ব্যথা করছে, তাই না? তা মাথা ব্যথা করছে বলে সে মাথায় হাত দিয়ে বসে আছে। এই যে মাথা ব্যথা, সিমটমটা কি? মাথা ব্যথা। সিমটমটা হলো মাথা ব্যথা। তাহলে মাথা ব্যথাকে ইংরেজিতে আমরা কি বলি? হেডেক। হেডেক। কি বলি আমরা? মাথা ব্যথা, হেডেক। ঠিক আছে? তাহলে এই সিমটমটা হলো হেডেক। তাহলে বলো তো কি বললাম আমি?
হেডেক, হেডেক, হেডএক মানে হেডেক, মাথা ব্যথা, হেডেক, heading, হেডেক, হেড, হেড, হেড থেকে হেড, হেড থেকে হেডেক, heading, হেডেক, বলো। headache, হ্যাঁ, হেডেক, মাথা ব্যথা। লুক এট দ্য পিকচার। a boy, এ বয়, a boy, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে? সে পেটে হাত দিয়ে আছে, পেটে হাত দিয়ে আছে। কেন পেটে হাত দিয়ে আছে কেন? তার কি কোনো সমস্যা তার হচ্ছে? পেটে ব্যথা করছে, হ্যাঁ, তার মানে তার পেটে মনে হয় সমস্যা হয়েছে, তার মানে পেটে ব্যথা, তার হচ্ছে পেটে ব্যথা করছে। তাহলে এই পেটে ব্যথাকে আমরা ইংরেজিতে কি বলবো? স্টোমাক এক, স্টোমাক এক, স্টোমাক এক, স্টোমাক এক। ওকে, এবার দেখো তো, a girl, এ গার্ল, হোয়াট ইজ শি ডুইং? সে শীতে কাঁপছে, কাঁপুনি হচ্ছে, তার মানে তার কাঁপুনি হচ্ছে, তার মনে হচ্ছে যেন কাঁপছে। তাহলে এই কাঁপুনি, এর সিমটমটা হলো কাঁপুনি। তাহলে কাঁপুনিকে আমরা বলি কি? চিলস, চিলস। কাঁপুনিকে আমরা বলি চিলস। তাহলে রানি নোজ, হেডেক, স্টোমাক এক, চিলস। ওকে, now look and read. তোমাদের open your book, 32, page 32, at page 32. Now read. Nurani, read. Nine, Nurani, nine. Tasneem, read. Rani nose, headache, stomach ache, chills. Okay. আচ্ছা, সোহানা, Teacher, running or eating, হেডেক, হেডেক, eating, still, স্টোমাক, স্টোমাক এক, স্টোমাক এক, stomach ache, আর still, চিলস। আচ্ছা, তুমি আরো মনোযোগ দিয়ে শোনো, বাকি সবাই বলছে, সবাই শোনো। ইফরাত, running nose, headache, stomach ache, pills. ওকে। রেহান, রেহান, ভালো বলবো? আগে রেহান। আচ্ছা, তো বলো, কে বলবে? হ্যাঁ, নুরানি বলো। Running nose, headache, stomach ache, pills. কি বল? আচ্ছা, রাহিম বলো। Running nose, ওকে, রেহান, রেহান নেই, বন্ধ করে দিয়ে কোথায় গেছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা কিছু শব্দ পেলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে এই শব্দগুলো খাতায় লিখে মিনিং গুলো লিখি, শব্দগুলো খাতায় লিখে মিনিং গুলো লেখো। রানি নোজ, হেডেক, স্টোমাক এক, চিলস।
হয়ে গেছে। তো বলো কি বলছো তুমি? দেখে গেলি তো কোথায়? তাই? হয়ে গেছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা দেখি রানি নোজ, হেডেক, স্টোমাক এক, চিলস। রানি নোজ কি সর্দি হয়েছে? জি স্যার। হেডেক হলো মাথা ব্যথা, জি স্যার। স্টোমাক এই পেটে ব্যথা, আর চিলস হলো কি কাঁপুনি। ওকে। জি স্যার। আচ্ছা, এখন তোমরা তোমাদের বইটা হাতে নাও, 32 পেজ। ওকে। জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, জি, দেখো, জি রিড সিমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা। আমি এটা পড়বো, তোমরা শুনবে, ঠিক আছে? স্যার। আচ্ছা, 102 খাদিমনগর, কাটোয়েল, সিলেট, মানে এটা কাটোয়েল মানে বাংলাদেশ, 12 মার্চ 2021। এটা কোতোয়ালি হবে, এটার উচ্চারণ হবে, যেমন মনে হচ্ছে না কেন কাতোয়ালি, মানে এটা কোতোয়ালি, সিলেট, ঠিক আছে? ডিয়ার জেসিকা, হাউ আর ইউ? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন? I am at home today. I have the flu. It's awful. I am coughing a lot and I have a runny nose. I am using a lot of tissues. I also have a bad headache. I can't eat very much because I have a stomach ache, but my doctor says I should eat. I also have a fever. Sometimes I am very warm, then I get cold and have chills. It's very strange. I want to go to school again soon. My friends can't visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. Your friend Sima. তো এই চিঠিটা আমি একবার পড়লাম, তো তোমরা এটা হবে কালকের কাজ। আমি এটা একটু পড়ে শুনাইলাম, আরেকবার শোনাই। 102 খদিমনগর, কোতোয়ালি, সিলেট, বাংলাদেশ, 12 মার্চ 2021। Dear Jessica, how are you? How was your trip back to London? I am at home today. I have the flu. It's awful. I am coughing a lot and I have a runny nose. I am using a lot of tissue. I also have a bad headache. I can't eat very much because I have a stomach ache, but my doctor says I should eat. I also have a fever. Sometimes I am very warm, then I get cold and have chills. It's very strange. I want to go to school again soon. My friends can't visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. Your friend Sima. তাহলে এই চিঠিটা পড়ে শোনালাম, এটা আগামী দিন হবে। তাহলে আজকে আমরা কয়টা রোগ সম্পর্কে জানলাম, কয়টা ডিজিজ সম্পর্কে জানলাম? স্যার। চারটি। এই চা- চারটা। এই চারটা, এই চারটা মানে ওয়ার্ড আছে, এবং এই চারটা ডিজিটের চারটা ওয়ার্ড, এই ডিজিট, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা বাক্য লিখবে। এটা হলো বাড়ির কাজ। বাক্য লিখে সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? কি করবে? রানি নোজ, স্টোমাক হেডেক, স্টোমাক এক অ্যান্ড চিলস দিয়ে বাক্য লিখবে। চারটা বাক্য লিখবে, এটাই তোমাদের ইংলিশের বাড়ির কাজ। আর এই শব্দগুলো তো শিখবেই, বানান টানান সহ, শব্দগুলা বানান সহ শিখবে। ওকে। জি স্যার। আচ্ছা, আমি মোটামুটি ইংরেজি ক্লাস এখানেই শেষ করলাম। এখন আমাদের পরবর্তী ক্লাস হবে গণিত। গণিত বইটা সামনে নাও, কিন্তু খুলবে না।
গণিত বইটা সামনে নাও। গতদিন আমরা কি শিখেছিলাম? গুণনীয়ক। গতকাল আমরা কি শিখেছিলাম? গুণনীয়ক। 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 গতকাল আমরা শিখেছিলাম গুণনীয়ক। গুণনীয়ক কি মনে আছে? স্যার। স্যার। বলো। গুণনীয়কটা কি বলো? যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে সেগুলো হলো গুণনীয়ক। এটা কথা হলো, একদম ভালো করে বলতে হবে। বলো ইফরাত, বলো। স্যার, হুম। গুণনীয়ক হলো যে সকল সংখ্যা দ্বারা কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ওইটাই হলো সেই সংখ্যার গুণ। আর একটু ভালো করে বলতে হবে। তাসনিম। যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক। বলতে আচ্ছা, তারপরে এই সোহানা তো গতকাল ছিল না। আমি একটু বলে মনে স্মরণ করে দিই। কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ওই সংখ্যাগুলোই হলো সেই সংখ্যার গুণনীয়ক। ওকে, ভালো করে বলতে হবে। এখন আমরা আমাদের আজকের পাঠে চলে যাব, গণিত পাঠে। আজকে আমরা কি করব দেখো। আজকে আমাদের কাজ হবে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নিয়ে। আজকে আমাদের পাঠে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক শিখেছি আমরা, গুণনীয়ক শিখেছি। আজকে আমরা শিখব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। বই এখনো বের করবে না, বই যখন বের করতে বলবো তখন বের করবে, তার আগে না। আচ্ছা, ওকে। আমরা আজকে কি শিখবো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। দেখো, গসাগু 12টি আপেল এবং 8টি কলা আছে। একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন তা নির্ণয় করি। দেখো, 12টা আপেল আছে আর 8টা কলা আছে। কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন তা নির্ণয় করতে হবে। এখন আমরা দেখছি যে একজনকে তো আমরা দিতে পারি, একজনকে দিলে 12টা আর 8টা দেওয়া যায়। 12টা আপেল দিয়ে দিলাম আর 8টা কলা দিয়ে দিলাম, পারবো নাকি? আর দুইজনকে দিলে চারটি করে কলা পাবে আর 6টা করে আপেল পাবে, তাই না? যদি শিক্ষার্থীর সংখ্যা 2জন হয় তাহলে প্রত্যেকে 6টি করে আপেল এবং 4টি করে কলা পাবে। এটা তো আমরা এভাবে আমরা করতে পারি, তাই না? একজনকে দিলে সবই দিতে পারি, 12টা আপেল আর 8টা কলা। দুইজনকে দিলে আমরা ভাগ করে অর্ধেক করে দিতে পারি। যদি 2জন হয় তাহলে 6টা করে আপেল হবে এবং 4টা করে কলা হবে। ঠিক আছে, আমরা এখন এই ছকের মাধ্যমে দেখি, যদি আমরা 3জনকে দিতে চাই, তাহলে আপেলগুলা কি 4জনকে দিতে পারবো, কিন্তু কলা কি দিতে পারবো সমান করে ভাগ করে? 8টা কলা কি 3জনকে সমান করে ভাগ করে দিতে পারবো? পারবো না। কেন? 8টা কলা যদি 3জনকে দিতে যায় তাহলে 3জনকে দিলে 9টা হলে 3টা করে দেয়া যেত। আবার 2টা করে দিলে কয়টা হয়? 6টা হয়, আবার 2টা থেকে যায়। তাহলে এটা দেয়া যাচ্ছে না, মানে এটা সমানভাবে ভাগ করে দেয়া যাচ্ছে না, থেকে যাচ্ছে। তাহলে আমাদের থাকা যাবে না, আমাদের একদম সমান করে ভাগ করে দিতেই হবে।
আর এইখানে এই যে এই 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 ক্রসগুলা দিলাম কেন বলো তো? এগুলো কাউকে দেওয়া যাবে না। না, এগুলো দেওয়ার জন্য এখানে কলা তো আর নেই। 8টা কলা আছে, এই যে 8টা পর্যন্ত কলা আছে, কলা তো আর নেই, এই জন্য এগুলাকে আগেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলা কলা নেই, কিন্তু আপেল ছিল 12টা, কিন্তু কলা কিন্তু 12টা না। আচ্ছা, এখন দেখি আমরা যদি 4জনকে দিতে চাই, আপেল যদি 4জনকে দিতে চাই, আপেল কি দিতে পারবো 4জনকে সমানভাবে ভাগ করে? স্যার, কয়টা করে দিতে পারবো? তিনটি করে। 3টা করে। আর কলা কয়টা করে দিতে পারবো? দুটো করে। কলাও দিতে পারবো 2টো করে, কলাও দিতে পারবো, তাই না? 2টো করে দিলে 8টা কলা আছে, তাহলে 4জনকে 2টা করে দিলে 8টা আমরা দিতে পারবো। 5জনকে কি দিতে পারবো? 5জনকে দিতে পারবো না। না স্যার। কলাও দিতে পারবো না, আপেলও দিতে পারবো না। 6জনকে দিতে পারবো? স্যার, হুম, আপেল দুইটা করে দেওয়া যাবে। আপেল দেয়া যাবে 2টা করে, কিন্তু কলা কি দিতে পারবো? না স্যার। কলা দিতে পারবো না। কলা দিলে মানে সমানভাবে ভাগ করে দিতে পারবো না। 7টা করে কি দিতে পারবো? শিক্ষার্থীদের 7জন, সরি, 7জন যদি শিক্ষার্থী হয় তাদের দিতে পারবো? না স্যার। আপেল কলা পারবো না। আচ্ছা, যদি 8জন শিক্ষার্থী হয় তাহলে আপেল দিতে পারবো? না স্যার। ঠিক আছে স্যার। কলা দিতে পারবো? না স্যার। কলা কয়টা করে দিতে পারবো? স্যার, একটি করে। একটি করে দিতে একটি পারবো। করে। আচ্ছা, এবার তো কলা আর থাকলো না, কলার ভাগ হয়ে গেল, থাকলো শুধু আপেল। আচ্ছা, 9টা করে আপেল, 9জন থেকে আপেল দিতে পারবো সমান করে? না স্যার। পারবো না। 10জনকে পারবো? না স্যার। স্যার। পারবো না। 11জনকে পারবো? না স্যার। না স্যার। 12জন, 12জনকে পারবো? স্যার। জি স্যার। কয়টা করে দিতে পারবো? একটি করে। একটি করে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা যে আপেল আর কলার যে কিভাবে শিক্ষক কিভাবে দিল। একজনকেও দিতে পারলো 12টা, 2জনকে দিতে পারলো, 3জনকে দিতে পারলো, 4জনকে দিতে পারলো, 6জনকে দিতে পারলো, আর 12জনকে দিতে পারলো। তাহলে এই যে আমরা দেখলাম 12, 6, 4, 3, 2, 1, বা যদি আমরা এইভাবে বলি 1, 2, 3, 4, 6, 12, এগুলা কি? এগুলা 12 এর কি? আমরা এগুলা 12 এর কি? পরের খুব ভালো। গুণনীয়, যেগুলো 12 এর গুণনীয়। আচ্ছা, এখানে আমরা এই যে 8, 4, 2, 1 বা 1, 2, 8, 4, 8, এগুলা এগুলা 8 এর কি? গুণনীয়। 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 তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যে শিক্ষক যে আপেল বা কলাগুলো ভাগ করে দিতে পারছে, সেগুলা একটা, একজনকে দিতে পারছে, 2জনকে দিতে পারছে, 3জনকে দিতে পারছে, সব 3জনকে দিতে পারছে না, তাই না? আচ্ছা, শুধু 4জনকে দিতে পারছে। আর দিতে পারছে কয়জনকে? আর কি পারছে? পারছে না। আর আর কাউকে মানে মানে দিতে হলে এক একজনকে দিতে হবে, কিন্তু এখানে ইয়ে করে পারছে না। এখানে আমরা দেখি, এবার দেখো 12 এর গুণনীয়। আমরা যে ইয়েতে 12 এর গুণনীয় গুলো পেয়েছিলাম সেগুলো এখানে দিলাম। 1, 2, 4, 1, 2, 3, 1, 2, 3, 4, 6, 12। ঠিক আছে, 12 এর গুণনীয় গুলো আমরা কি পেয়েছিলাম? 1 পেয়েছিলাম, জি স্যার। 2, 2, 3, 4, 6, 12, আর 8 এর গুণনীয় ছিল 1, 2, 4, 8। 12 এর গুণনীয় আর 8 এর গুণনীয়, ঠিক আছে? দেখেছো? জি স্যার। আচ্ছা, এই এই বৃত্তের মধ্যে কোন গুণনীয়ক গুলো আছে? প্রথম বৃত্তে 12 এর গুণনীয়ক। আর এই এই বৃত্তে আছে কোন গুণনীয়ক গুলা? 8 এর। তাহলে দেখো তো, এই যে দুইটা বৃত্তে কিছু গুণনীয়ক আছে যে দুইটার মধ্যেই আছে, আছে না? 1, 2, 4, 1, 2, 4, এটা 12 এর মধ্যেও আছে, 8 এর মধ্যেও আছে, আছে?
কি আছে? স্যার। তাহলে এই যে ১ ২ ৪ এটা হলো কি, এই যে যখন আমরা দেখবো যে দুইটার মধ্যে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? সাধারণ। তাহলে এগুলো হলো ১২ এর ৮ এর সাধারণ গুণনীয়ক। তাহলে ১২ আর ৮ এর সাধারণ গুণনীয়ক কত? স্যার। ১২ আর ৮ এর সাধারণ গুণনীয়ক কত? আমি কথা বলছি যে এই কথা বলছে কারা? ১২ আর ৮ এর সাধারণ গুণনীয়ক কত? 12 গুণনীয় 1 আ 2। আমি কি বলছি? ১২ ৮ এর সাধারণ গুণনীয়ক কত? ১২ আর ৮ এর সাধারণ গুণনীয়ক কত? 1 2 আর 4। ১ ২ ৪ এটা বলতে এত দেরি লাগবে? ১২ এর গুণনীয়ক আর ৮ এর গুণনীয়ক। তাহলে ১২ এর গুণনীয়ক হলো ১ ২ ৩ ৪ ৬ ১২ আর ৮ এর গুণনীয়ক হলো ১ ২ ৪ ৮। তাহলে সাধারণ গুণনীয়ক হলো ১ ২ ৪। ঠিক আছে? তাহলে ১২ আর ৮ এর সাধারণ গুণনীয়ক হলো ১ ২ ৪। এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কত? আরে এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় ৪। তাহলে এটা হলো এই যে সবচেয়ে বড়, সেটাকে আমরা কি বলি? আরেক কথায় কি বলি? সবচেয়ে বড়। সেটাকে আমরা বলি গরিষ্ঠ। সেটাকে আমরা বলি গরিষ্ঠ। তাহলে এখানে এই যে ১ ২ ৪ এর মধ্যে সবচেয়ে বড় হলো ৪। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো ৪। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? ৪। তাহলে দেখো একটা মজার ব্যাপার ঘটলো। প্রথমে আমরা গুণনীয়ক বের করলাম। প্রথমে কি বের করলাম? গুণনীয়ক। তারপরে কি বের হলো? সাধারণ গুণনীয়ক। তারপরে কি হলো? সাধারণ গুণনীয়কের মধ্যে আমরা কি করলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? কি বুঝতে পারলে? তাহলে আমাদের পদ্ধতিটা কি দাঁড়াইলো? এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর সংক্ষিপ্ত রূপ কি? গসাগু। গরিষ্ঠর গ, সাধারণের সা, গুণনীয়কের গু। তাহলে গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর একটা সংক্ষেপ আমরা বলবো গসাগু। তাহলে দেখো প্রথমে আমাদের আসলো গুণনীয়ক, তারপরে সাধারণ গুণনীয়ক, তারপরে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাকে সংক্ষেপে আমরা বলবো গসাগু। ওকে? তাহলে এই কথাগুলো এতক্ষণ যে আমি বললাম, তাহলে প্রথমে আমরা কি করব? গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পরে আমরা সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক বের করার পরে আমরা বের করব কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। ওকে? এবার দেখি আমি যে কথাগুলো বললাম, যেগুলো এখানে সেই কথাই বলা আছে। ১ ২ এবং ৪ দ্বারা ১২ এবং ৮ কে ভাগ করা যায়, তাই এগুলো হলো ১২ এবং ৮ এর সাধারণ গুণনীয়ক। ১ ২ এবং ৪ দ্বারা ১২ এবং ৮ কে ভাগ করা যায়, তাই এগুলো হলো ১২ এবং ৮ এর সাধারণ গুণনীয়ক। এদেরকে ১২ ৮ এর সাধারণ গুণনীয়ক বলে। ঠিক আছে? সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। ১২ ৮ এর গসাগু হলো ৪। এই যে গরিষ্ঠটা হলো ৪, তাহলে ১২ ৮ এর সাধারণ গসাগু হলো ৪। ক্লিয়ার? তাহলে তাহলে গসাগু বের করার আমাদের এই গুণনীয়ক পদ্ধতিতে গসাগু বের করার পদ্ধতিটা কি হলো? প্রথমে কি করতে হবে? প্রথমে কি করব? আমরা গুণনীয়ক বের করব। সংখ্যাগুলোর গুণনীয়ক বের করব। তারপরে গুণনীয়ক বের করার পরে দেখব আমরা সাধারণ গুণনীয়ক কি আছে। সাধারণ গুণনীয়ক বের করার পরে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা আছে সেটাই হবে আমাদের গসাগু। তাহলে বুঝতে পারলে কথাগুলো? তাহলে এখন আমি বললাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ কি? গসাগু। গসাগু এর পূর্ণ রূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা আজকে যে গসাগু কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা দেখলাম নাকি? এখন আমাদের কাজ হবে, আমরা দেখি
এখন তোমরা তোমাদের বই বের করো। আচ্ছা, বই বের করার আগে আরেকটা আমি বলিনি, দেখো এবার দেখো, এই যে বইয়ে যেটা আছে, এক থেকে কত পর্যন্ত আছে? একটা আছে 18 এর গুণনীয়ক, একটা 24 এর গুণনীয়কের দুইটা লাইন আছে, আছে? স্যার আছে। এখানে 18 এর গুণনীয়ক গুলা বের করতে হবে, 24 এর গুণনীয়ক গুলা বের করতে হবে। 18 এর গুণনীয়ক আর 24 এর গুণনীয়ক তোমরা কি করবে, এটা লিখো খাতায়। আমরা আলোচনার মাধ্যমে 18 এর গুণনীয়ক গুলা কি কি হবে আমরা দেখি। আচ্ছা, খাতায় লিখতে হবে না, খাতায় লেখার দরকার নেই, তোমরা এটা ইয়ে করো। 18 এর গুণনীয়ক গুলা কি হবে বলো, পরে লিখবে খাতায়। 18 এর গুণনীয়ক গুলা কি হবে? আমরা 18 গুণনীয়ক গুলাকে কি করব, বের করবো। 18 এর গুণনীয়ক দেখো, 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক গুলো বের করি এবং গসাগু নির্ণয় করি। তাহলে 18 এর গুণনীয়ক কি হবে? 1 2 3 এবং 9। 1 হবে, 2 হবে, 3 হবে, আর কত হবে? 9 9, আর 18। 18। 18 এর গুণনীয়ক হবে 1 3 9 18। আর 24 এর গুণনীয়ক কি হবে? সবাই শুনতে পাচ্ছ নাকি? মানে স্যার 24 কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাহলে প্রথমে বলো কত হবে? প্রথমে 24 কে কয় দিয়ে, 1 দিয়ে ভাগ করা যাবে, স্যার তাহলে 1 হবে। 2 দিয়ে ভাগ করা যাবে, স্যার 2 1 2 হবে। 3 দিয়ে ভাগ করা যাবে, 5 এবং 6। 3 স্যার 3 হবে। 4 দিয়ে ভাগ করা যাবে, স্যার স্যার 5 দিয়ে তো যাবে না। 6 দিয়ে ভাগ করা যাবে, স্যার 6 হবে। তাহলে 7 দিয়ে যাবে না। 8 দিয়ে ভাগ করা যাবে, স্যার যাবে। তার আর 12 দিয়ে ভাগ করা যাবে। স্যার আমরা বলেছি যে 12-র বেশি আর হবে না, 24 দিয়ে ভাগ করা যাবে, তাই না? তাহলে এখানে হলো 1 2 3 4 6 8 12 24, আর এখানে হলো 1 2 3 6 9 18। তাহলে আমরা গুণনীয়ক গুলো দেখি। দেখো 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18, ঠিক আছে? 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। 18 24 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 6। 18 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে যারা ভুল আছে, 18 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? বড় কত এখানে? 6। স্যার তাহলে 18 24 এর গসাগু সমান 6। এইটা এবার তুলে নাও, এবার এটা করো, খাতায় করো। 31 পৃষ্ঠার এই যে নিচের ছক, এটা খাতায় করে নাও। এটা পরবর্তী যে কাজগুলো করবে সব এটার উপরে এরকম করেই করতে হবে। করো এটা। 18 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক, 18 সাধারণ গুণনীয়ক, 18 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেভাবে লিখেছি এটাই এটাই তোমাদের কাজ।
এটা স্যার তাহলে আমরা এই যে 31 পৃষ্ঠার এই যে নিচের ছক ব্যবহার করে আমরা ছক ব্যবহার এই ছকটা থেকে আমরা দেখলাম যে 18 এর গুণনীয়ক আর 24 এর গুণনীয়ক বের করে নিয়ে 18 সাধারণ গুণনীয়ক বের করলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করলাম, তারপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের মানই হলো গসাগু। একই কথা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গসাগু একই কথা। আচ্ছা, এখন তোমরা বলো যে এই যে গসাগু নির্ণয় করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কি? না স্যার। তাহলে এই গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। দাঁড়াও। আচ্ছা বলো রেহান বলো গসাগু নির্ণয় করতে হবে কিভাবে? প্রথমে কি করতে হবে বলো? পুনরায় করে নিতে হবে। প্রথমে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে হবে, তারপরে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তারপরে সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তারপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যার মানেই হলো গসাগু। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখন তোমরা এই যে তোমাদের বাড়ির কাজ যেটা হবে, বাড়ির কাজটা হবে দেখো এই যে পরের পৃষ্ঠায় দেখো সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করি। এটা 32 পৃষ্ঠায় দেখো সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করি। এটা তোমরা করবে, সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করি। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, স্যার। তাহলে আমাদের গণিতের কাজ শেষ হলো। গণিতের কাজ এখানে শেষ। এবার আমরা বিজ্ঞান বই বের করব। বিজ্ঞান বই বের করব। গতদিনের যে পরীক্ষাটা ছিল কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে? জি না স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, আমি এখনো ইয়ে দিইনি। ঠিক আছে, দেখা যাবে। স্যার এবার দেখা যাচ্ছে। এবার কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ? স্যার পাচ্ছি স্যার। আচ্ছা, আজকে আমরা কি করবো? শক্তি সঞ্চালনী করব। গতদিন আমরা কি করেছিলাম? শক্তি সঞ্চালনের একটা পরীক্ষা ছিল শক্তি সঞ্চালনের, তাই না? পরীক্ষাটা কি ছিল মনে আছে? স্যার। আমরা গরম পানিতে কি ডুবাইছিলাম? একটা চামচ। চামচের মধ্যে কি ছিল? ঘিয়ের মধ্যে কিছু পুঁতি ছিল, তাই না? এই পুঁতিগুলা আস্তে আস্তে প্রথমে প্রথম পুঁতিটা করেছি, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, শেষেরটা। আর যে কেন পড়েছে মনে আছে কথাটা? কেন পড়েছে? তাপের জন্য, তাই তো? যে ওই যে গরম পানির যে তাপ চামচের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল, যার জন্য এটা আস্তে আস্তে ঘিটা গলে গিয়ে পুঁতিটা পড়ে গিয়েছিল। তাহলে আমরা গতকাল যে পরীক্ষাটা করেছিলাম তাতে বুঝতে পেরেছিলাম যে ধাতব চামচের মধ্যে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। তাপ সঞ্চালিত হয়। তাহলে এখানে আমরা যে গতকাল যে পরীক্ষাটা দেখেছিলাম তাতে প্রথমে চামচটা কি ছিল? প্রথমে চামচটা ছিল, চামচটায় কোনো তাপ কম ছিল, তাই না? চামচের তাপ কম ছিল না বেশি ছিল? আমরা যে প্রথমে যে চামচটা নিয়েছিলাম সেখানে তাপ কম ছিল না বেশি? পানির তাপ বেশি ছিল না
পানির তাপ বেশি ছিল না চামচের তাপ বেশি ছিল? কার তাপ বেশি ছিল? কার তাপ বেশি ছিল, চামচের না পানির? পানি ছিল গরম পানি, তাই না? এই গরম পানির তাপ, তাহলে তাপটা ছিল গরম পানির, সেটা চামচের মধ্যে দিয়ে আস্তে আস্তে গিয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি চামচের তাপমাত্রা ছিল কম, চামচের তাপমাত্রা ছিল কম আর পানির তাপমাত্রা ছিল বেশি, তাই তো? তাহলে এই যে পানির যে তাপমাত্রা বেশি, এটাকে আমরা কি বলি? যেটার পানি বেশি তাপমাত্রা সেটাকে আমরা কি বলবো? উচ্চ তাপমাত্রা, তাই না? সেটাকে আমরা কি বলবো? উচ্চ তাপমাত্রা। আর আমাদের যে চামচটা ছিল, সেই চামচটার তাপমাত্রা ছিল নিম্ন তাপমাত্রা। কি ছিল? নিম্ন তাপমাত্রা। তাহলে তাপটা কিভাবে প্রবাহিত হলো? উচ্চ থেকে নিম্ন না নিম্ন থেকে উচ্চ? উচ্চ থেকে নিম্নে, তাই তো? উচ্চ থেকে নিম্ন তাপমাত্রা। তাহলে আমরা এই যে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের যে প্রবাহটা, এটাই হলো তাপ সঞ্চালন। আমরা গতদিনের যে পরীক্ষাটা করেছি, আমরা সেখান থেকে আমরা পেয়েছি যে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। কি বোঝা গেল? তাহলে তাপ সঞ্চালন কি? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। ওকে, তাহলে তাপ সঞ্চালন কি? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। ওকে, আমরা এখন দেখি। তাহলে শক্তি সঞ্চালন তো আমরা জানি, শক্তি বিভিন্ন উপায়ে, একটা শক্তি মানে ওই তাপ, তাপও তো একটা শক্তি, তাহলে সেইটা বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আর আমরা এইমাত্র পেলাম তাপ সঞ্চালন হলো উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। ওকে, আচ্ছা, এই তাপ সঞ্চালন কয় পদ্ধতিতে হয়? আমরা জানবো যে তাপ সঞ্চালন তাপ পরিবহন, পরিচালন, বিকিরণ, এই তিন উপায়ে সঞ্চালিত হয়। পরিবহন হয়, পরিচালন হয়, বিকিরণ, এই তিন উপায়ে তাপ সঞ্চালিত হয়। পরিবহন পদ্ধতিতে, পরিচালন পদ্ধতিতে আর বিকিরণ পদ্ধতিতে। তাহলে কয়টা পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? তিনটা পদ্ধতিতে। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? এখানে কি আছে একটা দেখো তো, এই যে ধরো এই যে এখান থেকে বাষ্প উঠছে, তার মানে এই বাটিতে গরম পানি। কি পানি আছে? গরম পানি। আর একটা চামচ আছে, দেখতে পেয়েছো? এই চামচটা দেখেছো আস্তে 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 এই যে একটা তীর চিহ্ন, এখান থেকে যে তাপগুলাকে আস্তে আস্তে এই চামচের মধ্যে যাচ্ছে। তাহলে এইখানে এই যে কঠিন পদার্থের মধ্যে, তাহলে এইখানে দেখা যাচ্ছে এই চামচটা কি পদার্থ? কঠিন পদার্থ, তাই না? আচ্ছা, এই পদার্থের যে পরিবহন পদ্ধতি তাপ সঞ্চালিত হয় সেটা একটু যে আমরা যদি গরম পানির পাত্রে একটা ধাতব চামচের অগ্রভাগ ডুবাই, তাহলে কি হবে? দ্রুত ওই চামচটির হাতল গরম হয়ে ওঠে, এই হাতলটা গরম হয়ে যায়। এই যে যারা রান্না বান্না করে তারা দেখো যে ধাতব চামচ ব্যবহার করে না,
আবার ধাতব চামচের মধ্যে আগায় কি থাকে, একটা রবারের মতো লাগানো থাকে যাতে তাপটা হাতে না লাগে। অথবা যে চামচ ব্যবহার করে রান্নার কাজে যে যেখানে তাপ যাতে না লাগে সেই জন্য কাঠের চামচ ব্যবহার করে অনেক সময়। তাহলে এই যে ধাতব এখানে কাঠের চামচও গরম হয় কিন্তু দেরি লাগে, অনেক দেরি হয়, কিন্তু ধাতব চামচটা খুব দ্রুত গরম হয়ে যায়। আচ্ছা, ধাতব চামচের অগ্রভাগ ডুবায় তখন খুব দ্রুত চামচের হাতল গরম হয়ে ওঠে, কারণ গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চারিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে দেখো যে এই চামচটা গরম হচ্ছে, গরম অংশ থেকে আস্তে আস্তে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ছে। তাহলে ধাতব চামচ হলো কঠিন পদার্থ, তাহলে আমরা দেখবে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরিবহন মানে কি আছে, পরিবহন মানে কি, এই এই এখানে তাপটা ছিল, এই গরম পানির তাপটা ছিল, এটার মধ্যে দিয়ে এই যে এই চামচটা কি করছে, এই তাপটা বহন করে নিয়ে যাচ্ছে। ধাতুটা তাপটা বহন করে পুরো চামচটাকে গরম করে ফেলছে, এই জন্য এটাকে বলা হয় পরিবহন, পরিবহন পদ্ধতি। তাহলে আমরা দেখলাম যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আচ্ছা, এই ছবিটা দেখো, এখানে কি হচ্ছে, এই যে পানি গরম করা হচ্ছে, পানি গরম করা হচ্ছে, এই দেখো এখানে ঠান্ডা পানির নিচে নামা, ঠান্ডা পানির নিচে গরম পানির উপরে ওঠা, ঠান্ডা পানির নিচে নামে যাচ্ছে, গরম পানি উপরে উঠে যাচ্ছে। এই যে এখানে দেখো যখন পানি গরম করো তখন বুদবুদ বুদবুদ করে ইয়ে হয়, মানে ঠান্ডা পানিটা নিচে নেমে যায়, গরম পানিটা নিচে নেমে যায়, ঠান্ডা পানিটা উপরে উঠে যায়। গরম পানিটা নিচে নেমে যায়, গরম পানি, এই যে এখানে কিন্তু দুইটা পদ্ধতি আছে, এই যে গরম পানি উপরে উঠা আর ঠান্ডা পানির নিচে নামা। ঠান্ডা পানির নিচে নেমে যাচ্ছে, গরম পানি উপরে, এইভাবে করে করে এটা কি হচ্ছে, পানির পরিচলনের মধ্য দিয়ে, পানির পরিচালনের মধ্য দিয়ে কি হচ্ছে, এই পুরা পানিটা গরম হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। এই যে তরল ও বায়ু উপাদান তাপ পরিচলন পদ্ধতিতে প্রবাহিত সঞ্চালিত হয়। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এই নিচের অংশের পানি প্রথমে গরম হয়, নিচের অংশের পানি গরম হয়, উপরে উঠে আসে, তো পানিটা গরম হয়ে উপরে চলে যায়। আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা আবার নিচে নেমে আসে, ওইটা করে গিয়ে আবার উপরের পানির তাপমাত্রা কম থাকে, সেটা আবার নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে ওঠে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় পানির পরিচলন, এটাকে বলা হয় পরিচলন, তাপের পরিচলন পদ্ধতি। কি বলে এটাকে? তাহলে আমরা দেখলাম তরলের মধ্যে দিয়ে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা এটা তরলেরটা দেখলাম। বায়ুরও তেমনি। বায়ু যদি এক জায়গায় গরম, তাহলে এক জায়গায় যদি গরম থাকে দেখা যাবে যে আস্তে আস্তে ওই বায়ুটা ওই ঠান্ডা বায়ুতে গিয়ে সেই বায়ুটাকে গরম করে ফেলে। এভাবে আমরা দেখলাম যে তরল এবং বায়ু পদার্থের মধ্যে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এখানে দেখো, এখানে কোনো মাধ্যম নেই, এটা হলো বিকিরণ পদ্ধতি। যে প্রক্রিয়া তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়া উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ। যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই মাধ্যম ছাড়া, সেটা হলো বিকিরণ। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন এবং তরল ও বায়ু পরিচালন প্রক্রিয়া সঞ্চালিত হয়, কিন্তু বিকিরণ প্রক্রিয়া তাপ কঠিন তরল এবং বায়ুর মাধ্যমে সঞ্চালিত হয়। তাহলে দেখা যাচ্ছে কঠিন পদার্থের তাপ পরিবহন আর তরল বায়ু কত পরিচালন, আর বিকিরণ হলো তাপ কঠিন তরল বায়ু মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়, এর কোনো মাধ্যমই নেই। এ কারণে আমরা পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এই প্রক্রিয়ায় আমরা তাপ পাই। তাহলে এটা বিকিরণ। তাহলে আমরা তিনটা পদ্ধতি সম্পর্কে জানলাম, তাপ সঞ্চালনের তিনটা পদ্ধতি সম্পর্কে জানলাম। তোমরা আরো পড়বে, আগামী দিন আরো এটা নিয়ে ক্লাস আছে, আর এটা বাড়ির কাজ করবে, স্ক্রিনশট নিয়ে নাও। Yes, sir. ওকে, তাহলে এবার আমাদের বিজ্ঞানের কাজ শেষ হইলো। এখন আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কাজ করব। বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা সামনে নাও, বইটা সামনে নিয়ে আমি যখন বলবো তখন বইটা খুলবে।
গতদিন আমরা কি পড়েছিলাম বাংলাদেশ বিশ্ব পরিচয়ে? আলু আচ্ছা, আলু তৈলবীজ। আজকে আমরা পড়ব পাঠ্যাংশ 3, পাট, চা ও তামাক। পাট, চা ও তামাক, পৃষ্ঠা 34-35 পৃষ্ঠা। পৃষ্ঠাটা পরে বের করো। বইয়ের 34 থেকে 35 পৃষ্ঠা আমরা পড়ব। আমাদের আজকের আলোচনা হলো পাট, চা ও তামাক নিয়ে। পাট, চা ও তামাক নিয়ে। দেখো এখানে, দেখো তো ছবি, দেখো তো প্রথম ছবিটা কিসের? পাট। তারপরে ছবিটা চা। তারপরে ছবি তামাক। পাট, চা, তামাক। আচ্ছা, এই পাট কি আমরা খাই? খাই, কিন্তু পাটের শাকটা মাঝে মাঝে খাই, পাটের শাক খাই। কিন্তু আমরা খাই, চাও তো আমরা খাই নাকি? তামাকও তো অনেকে খায়, তামাকও অনেকে খায়, কিন্তু এই খাওয়া ছাড়া এর কি আর অন্য কোনো কাজ আছে? এই যে পাট, চা, তামাক, এই খাওয়া ছাড়া এর কি অন্য কাজ আছে? এগুলো আমরা এগুলা কি কাজে ব্যবহার হয়? অন্য কাজ কি এর? এই পাট দিয়ে আমরা, এই পাট, আমরা পাট বিক্রি, চা, পাট, চা, তামাক বেশি অর্থ উপার্জন করি নাকি? করি না? অর্থ উপার্জন করি না? পাট দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়, দড়ি তৈরি হয়, বস্তা তৈরি হয়। চা, চা, চা তো খাওয়া হয়, কিন্তু চা, চা দিয়ে আবার বিক্রি করে সবকিছুই বিক্রি, ধান চাল সবই বিক্রি হয়ে খাদ্য শস্য। আর এগুলো হলো কি, এগুলো বেচে আমরা অর্থ উপার্জন করি। এই দেখো এখানে, দেখো এই যে পাট, এটা এগুলা কি, এই যে পাট, এগুলো এখন এই পাটের, এখানে কি পাটের তন্তু বা আঁশ, হ্যাঁ, পাটের তন্তু বা আঁশ। তারপরে এটা দেখো, এটা কি চা, আর এটা কি, এটা কি তামাক। তো এগুলা কি, এগুলা কি ফসল? এগুলাকে আমরা কি ফসল বলি? এগুলা খাই ঠিকই, কিন্তু খাওয়ার সাথে সাথে এগুলোর আরেকটা, এই ফসলের আরেকটা নাম আছে। যে কি বলে সেই এই ফসলগুলোর আরেকটা নাম কি? আমরা যেমন ধান, গম, ডাল এগুলা খাই, এগুলাকে বলি আমরা খাদ্যশস্য। আচ্ছা, পাট, চা, তামাক এগুলাকে আমরা, এগুলো তো এগুলো অনেকে খাই, কিন্তু তারও এর আরেকটা নাম আছে। এই নামটা কি বলতে পারো? আমরা যে পাট, সরি, ধান, গম, ডাল এটাকে বললাম খাদ্যশস্য। তো এগুলা কি খাদ্যশস্য বলি আমরা? পাটকে, চাকে, তামাককে কি আমরা খাদ্যশস্য, আমরা খাদ্যশস্য বলি এগুলাকে? যদিও খায়, অধিকাংশ মানুষ খাইলে তো এটাকে খাদ্যশস্য বলি না। এগুলাকে কি বলি আমরা? এগুলাকে বলি আমরা অর্থকরী ফসল। কি বলি এগুলাকে? হ্যাঁ। ধান যেমন খাই, খাদ্যশস্য, সেটা বিক্রি করি ঠিকই, কিন্তু সেগুলাকে আমরা খাদ্যশস্যই বলি। কিন্তু এই যে পাট, চা, তামাক এগুলাকে কিন্তু আমরা খাদ্যশস্য বলি না, এগুলাকে আমরা বলি অর্থকরী ফসল। তাহলে অর্থকরী ফসলটা আসলে কি? যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। বোঝা গেল? তাহলে এগুলাকে আমরা খাদ্যশস্য বলি না। যদিও পাটের শাক অনেকে খায়, চা পান করে, তামাক, তামাক কিন্তু খায় না, তামাকের ওগুলো গুলো পান করা বলে, ধূমপান করা। তামাক থেকে যে বিড়ি সিগারেট তৈরি হয় সেগুলো ধূমপান করা, চা পান করা, এগুলোকে খাওয়া, এই জন্য এগুলোকে খাদ্যশস্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। এগুলো হলো অর্থকরী ফসল। তাহলে যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে আমরা অর্থকরী ফসল বলি। ঠিক আছে? যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা সেগুলোকে অর্থকরী ফসল বলে। তাহলে অর্থকরী ফসল কাকে বলে? যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে সেগুলোকে অর্থকরী ফসল বলে।
ঠিক আছে? তাহলে খাদ্যশস্য স্যার। আর অর্থকরী ফসলের একটা পার্থক্য আছে। আচ্ছা, এবার আমরা দেখি পাট। পাট হলো আমাদের, এবার বই বের করে তোমরা পরে বই করো। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরেই বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর, নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে আমরা এখানে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? কেন পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পাট। পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। আর পাট কোথায় উৎপন্ন হয়? ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর, নওগাঁ জেলায়। আচ্ছা, আর এখানে পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। ঠিক আছে? আর পাট দিয়ে কি তৈরি হয়? রশি, চটের থলে, বস্তা তৈরি হয়। যে পাট সম্পর্কে জানলাম নাকি? এবার চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বেশ সুনাম থাকায় বিদেশের চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় কোথায় চা উৎপন্ন হয়? সিলেট, চট্টগ্রামে চা বেশি হয়। বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বেশ সুনাম আছে। কোথায়? বিদেশে। যার অর্থে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর বাংলাদেশে অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট, বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। আর অন্যান্য বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসল তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। তাহলে এখানে তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন? তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। কোন অঞ্চলে তামাকের চাষ বেশি হয়? রংপুর জেলার তামাকের চাষ বেশি হয়। আর উৎপন্ন তামাকের বেশিরভাগ কি করা হয়? রপ্তানি করা হয়। তাহলে আমরা আমাদের আজকে, এবার তোমরা বইটা দেখবে, বাংলাদেশের অর্থকরী ফসল নিয়ে আলোচনা করলাম। তাহলে এই যে পাট, পাটের তন্তু থেকে কি তৈরি হয়? পাটের তন্তু থেকে কি তৈরি হয়? চট তৈরি হয়, তাই না? বস্তা তৈরি হয়, দড়ি তৈরি হয়। আর চা পান করে, চা আমরা কি করি? চা পান করি, চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাহলে এই ছিল আমাদের কাজ। তো এখন তোমরা বইটা বের করে দেখো। যে বইটা কালকে তো পড়া আছে, তোমরা যেটা পড়বে আর এই কাজটা আজকে করবে, বাড়ির কাজ। এটা স্ক্রিনশট নিয়ে নাও। পাট কি? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? ইয়েস স্যার। পাটের 4টি ব্যবহার লেখো। পাট কি ধরনের ফসল? পাটের উৎপাদন পাট খুব দিয়ে কমছে বাড়িতে কেন? স্টোরে হ্যাঁ, এটাই বাড়ির কাজ। পাট কি ধরনের ফসল? পাটের উৎপাদন কমছে, এটা তোমাদের নিজেদের চিন্তা করে বের করতে হবে। আর এটা তোমরা পাটের 4টা ব্যবহার এটা পাবে, তোমরা এগুলো চিন্তা করে করে লিখবে। ঠিক আছে? স্যার। ওকে, তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ আসসালামু থেকো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই বের হয়ে যাও, সবাই লাইন কেটে দাও।